এটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস সিরিজ চলছিল সেই প্র্যাকটিস সিরিজের সেট 1-এর এপিসোড 2। ওকে, ইপি মানে হচ্ছে এপিসোড, তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, মাধ্যমিক 2026 ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের প্র্যাকটিস সেট কিন্তু রেগুলার আসবে। ঠিক আছে, তো যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো না তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখো, এটা আমি রিকোয়েস্ট করব। নইলে মাঝখান থেকে দেখে কিন্তু হ্যাঁ হয়তো বুঝতে পারবে, কিন্তু যতটা ভালো বুঝতে পারতে প্রথম থেকে দেখলে, মাঝখান থেকে দেখলে কিন্তু অতটা ভালো বুঝতে পারবে না। তো দেখো, আমরা আজকে এই গোটাকে সলভ করব। এই গোটা কিন্তু আমরা আগের ভিডিওতে করিনি, যেগুলো করিয়ে দিয়েছিলাম সেগুলো চেক করে নেবে অবশ্যই। পরিবর্তন করো। আচ্ছা, এটা একটু ভুল আছে বুঝলে, এটা একটু ঠিক করে নিও, এটা একটু ঠিক করে নিও। এটা হবে CH ট্রিপল বন্ড CH থেকে পরিবর্তন করবে CH2 ডবল বন্ড CH2। এর নাম হচ্ছে অ্যাসিটিলিন আর এর নাম হচ্ছে ইথিলিন। অ্যাসিটিলিন থেকে ইথিলিনে কনভার্ট করব, তার মানে একটা বন্ড ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে পরিবর্তনটা কি করে করব সেটা দেখতে হবে। একদম সিম্পলভাবে বলে দিচ্ছি, শুনে নাও। ঠিক আছে, যদি আমি এই পরিবর্তনটা করতে চাই তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া ঘটাতে হবে। ঠিক আছে, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে দেখে নাও কী করে করব বিক্রিয়াটা। CH ট্রিপল বন্ড CH এর সঙ্গে কি মেশাবে, হাইড্রোজেন, একটা অ্যারো দেবে। ঠিক আছে, নিকেল চূর্ণ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, CH2 ডবল বন্ড হয়ে যাবে CH2। ব্যাস এইটুকু লিখে দিলেই হবে, এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে র্যানি নিকেল এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। এই র্যানি নিকেল এবং 200 ডিগ্রি টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমি অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হয়ে যাবে ইথিলিন। শোনো, আমি একটা এক্সট্রা ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখছি। এবার তোমাকে বলতে পারে যে এই ইথিলিন থেকে তুমি বা ইথিন থেকে তুমি ইথেন কী করে উৎপন্ন করবে। এই একই বিক্রিয়া তুমি কি করবে, CH2 ডবল বন্ড আমি যতটুকু বলে দিচ্ছি ততটুকু লিখলেই হবে, প্লাস H2 অ্যারো দেবে, সেম কাহিনী, সেই 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে উৎপন্ন হয়ে যাবে CH3 ডবল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH3। এর নাম কি, এর নাম ইথেন, মাঝে সিঙ্গেল বন্ড আছে। আর এর নাম কি, এর নাম ইথিন, মাঝে ডবল বন্ড আছে। তাহলে একটা করে বন্ড কমাতে গেলেই কিন্তু আমার এই একই বিক্রিয়া। ভালো করে খাতায় লিখে রাখো, বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি বড় করে লেখার দরকার নাই, যেটুকু লিখে দিচ্ছে ওইটুকু লিখলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 2, CH3 COOH থেকে এইটা কীভাবে উৎপন্ন করবে। দেখো, এইটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তোমাদের বইয়ে যারা অভিনবর বই ফলো করছো দেখবে লাস্টের পেজে এটা আছে, জৈব রসায়ন চ্যাপ্টারের এস্টারিফিকেশন বিক্রিয়া এটা। এখানে তুমি এক লাইন লিখতে পারো, আমি বলে দিচ্ছি, লিখে নাও যে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3 COOH এবং ইথানলের মিশ্রণকে উত্তপ্ত করলে সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। আমি আবারও বলছি, লিখে নাও, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়ায় বা অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের মিশ্রণকে উত্তপ্ত করলে সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। ঠিক আছে, আর বিক্রিয়াটা লিখে দিচ্ছি, বিক্রিয়াটা ভালো করে লিখে নেবে। এই বিক্রিয়াটুকু লিখলেই হবে। আর এই আগে যে লাইনটা বললাম এই লাইনটা লিখে নেবে, CH3 COOH। এর সঙ্গে কার বিক্রিয়া করাচ্ছ, এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছ CH3 CH2OH এর বিক্রিয়া করাচ্ছ। ঠিক আছে, দিয়ে এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, তাহলে এই রকম তোমাকে উভমুখী সাইন কিন্তু দিতে হবে। আর গাঢ় H2SO4 দিচ্ছ, তাহলে ওপরে তোমাকে লিখতে হবে যে গাঢ় H2SO4, আর নিচে লিখতে হবে হিটের সাইন, টেম্পারেচার দিতে হবে। কি উৎপন্ন হবে, তোমার আমার সাইডে জায়গা নেই বলে নিচেতে লিখছি CH3 COOC2H5 প্লাস জল, এইটা উৎপন্ন হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ঠিক আছে, এর নাম কি যেটা উৎপন্ন হলো, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, এটা একটা এস্টার। বেশ, এই দুটো কোয়েশ্চেন হয়ে গেল।
এবার বলছে আইইউপিএসি নাম লেখো, আইইউপিএসি নাম লেখো। দেখো, যদি সিএইচও গ্রুপ থাকে তাহলে সেইটা হচ্ছে অ্যালডিহাইড, তার মানে আইইউপিএসি নামের শেষে অ্যাল বসবে। আর যদি ওএইচ থাকে তাহলে অল বসবে, ঠিক আছে, তাহলে অল বসবে। এবার এই জায়গাটাকে আমি মুছে দিলাম, তোমরা আশা করি লিখে নিয়েছো। তাহলে HCHO এইখানে কটা কার্বন আছে? একটা কার্বন আছে, তাহলে একটা কার্বনের জন্য আসবে মিথ, ঠিক আছে। আর যেহেতু CHO তাহলে অ্যাল, তাহলে কি হবে? মিথান্যাল, মিথান্যাল, ওকে। আর এইটার নাম কি? CH3CHOH CH3। এটা না ভেঙে লেখা নেই, আমি এটা যেই ভেঙে লিখে দেবো তোমরা দেখো পেরে যাবে, তখন দেখো তোমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। এটা ভেঙে লিখলে কি করে লিখবো বলো তো? দেখো দেখো আইইউপিএসি নামকরণ খুব সহজ জিনিস যদি বুঝতে পারো। আমি ভাবছি একদিন তোমাদের একটা ক্লাস নিয়ে আইইউপিএসি নামকরণটা শুধু বুঝিয়ে দেবো। CH3CH CH3 আর এইখানে OH, দেখো তো হয়েছে কি না? এইটাই তো এইটা, এইটাই তো এইটা নাকি, সরি, এই যে এইটাই তো এইটা CH3 CHOH CH3 OH গ্রুপ আছে, দেখো তাহলে কার্যকরী গ্রুপ OH আছে, মিলে গেছে CHOH CH3। তাহলে প্রথম কি কাজ করব? কার্বন শৃঙ্খলের নামকরণ করব, 1 2 3। দেখব কটা কার্বন আছে? 3টে কার্বন আছে, তাহলে মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ, এইটুকু তুমি কনফার্ম হয়ে গেলে। বেশ, কত নম্বর কার্বনে অ্যালকোহল গ্রুপ আছে? 2 নম্বর কার্বনে, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে প্রোপান টু অল, এর নাম হবে প্রোপান টু অল। আচ্ছা, আমি সেই সঙ্গে তোমাদেরকে আর একটা এখানে আইইউপিএসি নামকরণ দিচ্ছি, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। করো দেখি। ধরে নাও তোমাদেরকে দেওয়া হলো CH2 CH CH2 OH, ঠিক আছে, এইটার নামকরণ তোমাদেরকে করতে বলেছে। তাহলে তুমি কি করবে? CH2, ঠিক আছে, CH আছে, CH যদি থাকে তাহলে মাঝে ডবল বন্ড হতে হবে, CH, বেশ, সিঙ্গেল বন্ড CH2OH। এই জায়গাটা একটু বুঝিয়ে বলি। তুমি বলতেই পারতে যে স্যার মাঝে ডবল বন্ডটা আপনি কেন নিলেন? এই দেখো, যে কোনো কার্বনের 4টে হাত, বুঝলে, ও দুটো হাতে দুটো হাইড্রোজেনকে ধরে আছে, তাহলে বাকি দুটো হাত যাবে কোথা? নিশ্চয়ই এই কার্বনের হাত দুটো ধরে থাকবে, তাহলে ব্যাস হয়ে গেল ডবল বন্ড, ঠিক আছে। হাত ফাঁকা রাখতে পারবে না তুমি, ওকে। বেশ, তাহলে এর নামকরণ করবো এবার 1 2 3। হ্যাঁ, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই নামকরণটা আপনি বাঁ দিক থেকে কেন করছেন না? এই কার্যকরী গ্রুপটাকে যে দিক থেকে আমি আগে পাবো, নামকরণটা সেই দিক থেকেই করার চেষ্টা করব। তাহলে 3টে কার্বন থাকলে কি হবে বলো তো? প্রোপ, ঠিক আছে। 2 নাম্বার কার্বনে ইন আছে, তাহলে প্রোপ 2 ইন হাইফেন 1 নম্বর কার্বনে অল আছে, তাহলে 1 অল, প্রোপ 2 ইন 1 অল। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আইইউপিএসি নামকরণ করতে হবে, খুব সহজ, যদি বুঝতে পারো এর মতো সহজ জিনিস নেই, আর বুঝতে না পারলে পারবে না। তাহলে দেখো আমাদের এই কটাও কিন্তু আজকে কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, এবার আর কি ছিল বলো তো? ইথিলিনের লুইস ডট ডায়াগ্রাম আঁকো। বেশ, দেখি ইথিলিনের লুইস ডট ডায়াগ্রাম আঁকি। এইটা আঁকতে গেলে তোমাকে আগে জানতে হবে যে ইথিলিন, হ্যাঁ, ইথিলিনের সংকেত কী? ইথিলিনের সংকেত হচ্ছে ইথিন, মানে মাঝে ডবল বন্ড আছে। তাহলে মাঝে যদি ডবল বন্ড থাকে তাহলে এই কার্বনের কটা করে হাত ফাঁকা আছে? 2টো করে, তাহলে এইখানে H2, এইখানে H2, তাহলে C2H4, এইটা হচ্ছে ইথিলিনের সংকেত, C2H4। তাহলে এর লুইস ডট গঠন কি করে আঁকবো দেখা যাক। ওই পেজে হবে না বলে আমি কিন্তু অন্য পেজে চলে এলাম। হ্যাঁ, একটুখানি জায়গা লাগবে এটা আঁকার জন্য, একবার শিখে নাও আর ভুলবে না। একটু হয়তো বড় হবে এটা। দেখো, তুমি 2টো কার্বন বলেছে, 2টো কার্বন আগে নাও, ঠিক আছে, 2টো কার্বনকে তুমি আগে নিয়ে নাও।
কার্বনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? কার্বনকে যদি ভাঙো তাহলে 2,4 অর্থাৎ 6টা। ঠিক আছে, তাহলে দুটো কার্বনেরই কিন্তু শেষ কক্ষপথে 4টে করে আছে। বেশ ভালো কথা। আর হাইড্রোজেনের 4টে হাইড্রোজেনের একটা করে আছে। তাহলে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ একটা করে ইলেকট্রন কিন্তু ওরা কন্ট্রিবিউট করেছে। ভালো কথা। এবার কার্বনের কটা আছে? কার্বনের 4টে আছে। বেশ, তাহলে এই কার্বনের 4টে ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে একটা করে শেয়ার করবে, করবে না তা নয়। খুব ভালো কথা, হাইড্রোজেনের সঙ্গে একটা করে কিন্তু শেয়ার করলো। আমি কি এটা অন্য কালিতে নেবো? তাহলে ভালো বুঝতে পারবে, তাই নিচ্ছি। দেখো, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই দেখো, দেখো তাহলে আমি কিন্তু একটা করে কার্বনের কিন্তু ইলেকট্রন এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের তো দরকার দুটো করে। দাঁড়াও সবগুলো আঁকি, তাহলে 4টে হলো। আচ্ছা, এই কার্বনের দুটো, এই কার্বনের এখনও দুটো কিন্তু পড়ে আছে। এই কার্বনের দুটো হয়েছে, এখনও কিন্তু এই কার্বনের দুটো পড়ে আছে। দেখো, তাহলে হাইড্রোজেনের দুটো করে হয়ে গেল, কাজ মিটে গেল, ও হিলিয়ামের মতো হতে চাইবে। তাহলে এই হাইড্রোজেনও কিন্তু হিলিয়ামের মতো হতে চাইবে। হয়ে গেল, এদের কাজ মিটে গেল, এদের কোনো সমস্যা নেই, এদের কোনো সমস্যা নেই জীবনে, এদের দুটো করে দরকার হয়ে গেল। কিন্তু কার্বন বলছে ভাই আমার তো 8টা চাই, তোমরা তো দুটো করে নিয়ে নিলে, হ্যাঁ, কিন্তু আমার তো 8টা চাই। তাহলে আমার হবে কি? দিয়ে ও কি করবে? এই সব গোটাকে নিয়ে ঘিরে ফেলবে। তাহলে ওর দেখো 8টা কিন্তু হয়ে গেল, ওর কিন্তু 8টা কমপ্লিট হয়ে গেল। ব্যাস, বোঝা গেল? তাহলে এর যে বন্ডটা কি হবে শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, যে দুটো ইলেকট্রনে একটা বন্ড। তাহলে এইচ এইচ, মাঝে দেখো 4টে ইলেকট্রন আছে, তাহলে ডবল বন্ড করে হয়ে গেল সি, এখানে এইচ, এখানে এইচ। তাহলে এখান থেকে কি হয়ে গেল বলো তো? C2H4। এইটা হচ্ছে ইথিলিন অণুর গঠন। হ্যাঁ, একবার যদি মন দিয়ে এটাকে এঁকে নাও আর ভুলবে না। চলে এলাম কোশ্চেন পেজে। বলছে HCl এবং MgCl2-তে উপস্থিত বন্ধনের প্রকৃতি লেখো। দেখো, HCl-এ উপস্থিত বন্ধনের প্রকৃতি হচ্ছে কি সমযোজী, আর MgCl2-তে তড়িৎযোজী বা আয়নীয়। আয়নীয়, বলো ক্লিয়ার? ওকে। আর প্রথমকার কোশ্চেনটাই তোমাদেরকে এখনও বলা হয়নি, বলো যে কী শর্তে লেন্সের দুটি মুখ্য প্রকাশের দৈর্ঘ্যের মান সমান হয়? মনে রাখবে, যদি লেন্সের দুই পাশের মাধ্যম একই হয়, এটা লিখে নেবে, যদি লেন্সের দুই পাশের মাধ্যম একই হয়। ধরে নাও বায়ু মাধ্যমে হয়তো লেন্সটাকে রাখা আছে, এই দিকেও বায়ু, এই দিকেও বায়ু, তখন একই হবে। ধরে নাও জল মাধ্যমে জলের মধ্যে পুরোপুরি ডোবানো আছে, তাহলেও একই হবে ফোকাস দৈর্ঘ্যের মান। ওকে, দেখো এই কোশ্চেনটা, পেটালোহা, ইস্পাত ও ঢালাই লোহা এইগুলিকে কার্বনের ক্রমবর্ধমান পরিমাণ অনুসারে সাজাও। দেখো মনে রাখবে, ঢালাই লোহাতে কার্বন থাকে সব থেকে বেশি। ঠিক আছে, ঢালাই লোহাতে কার্বন থাকে সব থেকে বেশি। তারপরে থাকে হচ্ছে গিয়ে ইস্পাতে, আর তারপরে থাকে পেটাই লোহাতে। পেটাই লোহাতে সব থেকে কম থাকে। ঠিক আছে, পেটাই লোহাতে সব থেকে কম থাকে। এইটা মনে রাখবে যে কার্বন কোনটাতে কত থাকে সেটা বলে দেওয়া হলো, যে কোনটাতে বেশি কোনটাতে কম। মরিচার সংকেত লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টুডেন্টদেরকে বারবার বলি এটা মনে রাখার জন্য। মরিচার সংকেত হলো Fe2O3.XH2O। এইটা হচ্ছে মরিচার সংকেত। ঠিক আছে, বেশ, এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা কিন্তু আমাদের এখনও শেষ হয়নি, আমাদের এই সেকশন এ কমপ্লিট হলো। ঠিক আছে, এবার আমাদের সেকশন এতে ম্যাথটা এখনও বাকি আছে, এখনও ম্যাথটা কিন্তু হয়নি। সেকশন এতে ম্যাথটা করতে হবে না, এটা করে দিই। দেখো, কোন উষ্ণতায় 7 গ্রাম N2 গ্যাসের 1.64 ATM চাপে
আয়তন 4 লিটার হবে। অঙ্ক করতে গেলে তোমাকে আগে দেখতে হবে কি বলা আছে। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে আগে দেখো যে কি বলা আছে। তোমাকে এম বলা আছে 7 গ্রাম, চাপ বলা আছে 1.64 ATM, আয়তন বলা আছে 4 লিটার, আর বলা আছে বার করতে কি বলেছে, কোন উষ্ণতায় অর্থাৎ টি, পিভি সমান এনআরটি। ঠিক আছে, তাহলে টি সমান কত, পিভি বাই এনআর। বেশ, পি এর মান কত, 1.64 ATM, ভি কত, 4 লিটার। স্যার আমি তো মোল সংখ্যা জানি না, মোল সংখ্যাটা বের করে নাও। দেখো নাইট্রোজেন N2 আছে, তো N2 মানে কত, N2 এর আণবিক ভর হচ্ছে গিয়ে 28, N2 এর আণবিক ভর 28, কারণ N এর হচ্ছে গিয়ে 14, তাহলে 14 গণিত 2 28, আর N সমান M বাই M, আসল ভর বাই আণবিক ভর। M কত 7 আর M কত 28, তাহলে মোল সংখ্যা 1/4, তাহলে মোল সংখ্যা 1/4 ইন্টু আর হচ্ছে গিয়ে 0.082। বলো ক্লিয়ার কি না? ঠিক আছে, বেশ। দেখো এটা কাটবে, এটা ঠিক কথাই, এটাকে পয়েন্ট তুলে দিলে, এটাকে পয়েন্ট তুলে দিলে 0 0 নিচেতে হবে, দুটো জিরো, ওপরে হবে 3টে জিরো, তাহলে একটা জিরো থাকলো, কেটে দিলাম। দেখো 82 2 164 কেটে গেল। আচ্ছা এই 4টা কিন্তু ওপরে উঠবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ 1/4 আছে, তাই না? তাহলে কত হবে বলো তো টেম্পারেচারটা? সব কিছু তুমি এটিএমে নিয়েছো, এইটাও লিটার এটিএমে আছে, খুব ভালো কথা, সব ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে এটা টেম্পারেচারটা হবে 4টা উপরে গেল, তাহলে 4 2 8, 8 10 80, আর 80-র সঙ্গে যখন 4 গুণ হবে 80 ইন্টু 4, অর্থাৎ 4 8 32, 320 কেলভিন, 320 কেলভিন। আর যদি ডিগ্রি সেন্টিগ্রেডে করতে চাও তাহলে কত হবে, -273 বিয়োগ করতে হবে। তাহলে 320 থেকে -273 বিয়োগ করে দাও, যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। কমেন্ট সেকশানে আমি চাই তোমরা সবাই অ্যান্সারটা জানাবে। 320 থেকে 273 বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা সবাই জানো যে ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে কি করতে হয়, 273 বিয়োগ করতে হয়। ঠিক আছে, আমি বলেই দিই, এতটা যখন করেই দিলাম, তাহলে টেম্পারেচার হয়ে যাবে 47 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ব্যাস হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেনটাও একই রকম, আমি চাই এইটা তোমরা নিজে করে কমেন্ট সেকশানে অ্যান্সার জানাও। ঠিক আছে, ওকে, বাই।